ইসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব সাম্প্রতিক রাজনীতি নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব খন্দকার আবু আশফাক রয়েছেন আমাদের সাথে। আরেকজন রয়েছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ সিনিয়র সাংবাদিক মিস্টার মোস্তফা কামাল রয়েছেন আমাদের সাথে। আমি খন্দকার আবু আশফাক এবং মোস্তফা কামাল ভাই দুজনকে স্বাগত জানাই। আসলে আমরা সাম্প্রতিক যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে প্রথমে আসে যে নির্বাচন এবং সেই নির্বাচনের যে বাংলাদেশের মানুষ যে নির্বাচনের পথে হাঁটছে এবং বাংলাদেশের যে সরকার সেই সরকারও কিন্তু নির্বাচনে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আসলে যেহেতু আপনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত, ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি নির্বাচন করার চেষ্টা করেছেন, একবার করেছেন আরেকবার করতে পারেননি, নানা কিছু এখানে আমরা সব জানা আছে। এখন এই প্রেক্ষাপটে মাননীয় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে রোজার আগে যে নির্বাচন সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে যে নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেই নির্বাচন কমিশন তাদের নানা রকম কর্মপরিকল্পনা শুরু করেছে এবং নির্বাচনের রোডম্যাপ দিবে বলে তারা ঘোষণা করেছে। কিন্তু এখন যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, আপনারা বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, নতুন শক্তি এনসিপি বলেন, বাম জোট, ইসলামিক জোট বলেন, যেটাই বলেন না কেন, বা সাধারণ জনতা তো অবশ্যই ছিল। প্রত্যেকটি মা তার সন্তানকেও কিন্তু রাজপথে দিয়ে এসেছে। অনেক মা মেয়ে তার স্বামী হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে। সব মিলিয়ে এখন যখন দেশ নির্বাচনমুখী তখন আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ইস্যুতে নানা ধরনের একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি জুলাই সনদ, নির্বাচনকে সনাতন পদ্ধতিতে হবে না পিয়ার পদ্ধতিতে হবে, গণভোট, গণপরিষদ, এসব নিয়ে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে আন্দোলন করেছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের ঝগড়া ফ্যাসাদ লেগে আছে। আপনি আগামী জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হবার কথা, জনগণ যেভাবে প্রস্তুতি গ্রহণ করছে, সরকারের প্রস্তুতি গ্রহণ করছে, আপনি কি মনে করেন যে বিষয়টি নিয়ে পিয়ার পদ্ধতি বা গণভোট, গণপরিষদ এগুলো নিয়ে কোনো চ্যালেঞ্জ আছে কিনা? আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা বৃন্দ যারা নাকি আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাই আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পিয়ার পদ্ধতি বা গণভোট যে সিস্টেম, এই সিস্টেমগুলো কিন্তু আমাদের দেশে এখনও ডেভেলপ করেনি। সব কিছুর কিন্তু একটা সময় ব্যাপার। আপনি যদি আজকে গাছে আম ধরলো, কালকে যদি মনে করেন যে এটা পেকে যাবে, তা কিন্তু সম্ভব না। এটাকে পাকার জন্য সময় দিতে হবে। আমরা পিয়ার পদ্ধতি সম্ভব, গণভোটও সম্ভব, কিন্তু সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আগে যেতে হবে। এখন যে দেশের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবনতি, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির নিত্যদিনের ঘটনা ঘটছে, মানুষ খুন হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, মায়ের কোলে শিশু নিরাপদ না, ৬-৭ বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে। এই অবস্থার মধ্যে একটি অনির্বাচিত সরকারের কারণেই কিন্তু আইন শৃঙ্খলার এত অবনতি। কারণ কোনো জবাবদিহিতা নাই, প্রশাসনের কোনো জবাবদিহিতা নাই, পুলিশের কোনো জবাবদিহিতা নেই। আপনাকে যদি একটা সিস্টেমে আসতে হয় তাহলে একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে খুবই জরুরি। আমরা কিন্তু কখনোই বলিনি যে বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। আমরা কিন্তু ১৬ বছর ১৭ বছর আন্দোলন করেছি মানুষ যেন ভোটের অধিকার ফিরে পায়। এর জন্য নতুন প্রজন্ম যারা আছে, যারা নাকি ধরেন ৩০-৩৫ বছর পর্যন্ত বয়স, গত ৩টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, তারা কিন্তু জীবনে কোনো দিন ভোট দিতে পারেনি। ভোট কিভাবে দিতে হয় তাও তারা জানে না। এরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে একটা ভোট দেওয়ার জন্য। আমরা সেই ভোটের অধিকার নিশ্চিত করেছি এবং এখানে যারা এনসিপি বা ছাত্র জনতা যারা ছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তাদের সকলের প্রচেষ্টায় কিন্তু একটা অবৈধ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এখানে এটা কিন্তু কারো একার কৃতিত্ব এটা বলা ঠিক হবে না। কারণ বিএনপি, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৬-১৭ বছর যাবৎ মাঠে আছি, আন্দোলন করেছি মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে। আমরা কখনো বলিনি বিএনপিকে ভোট দিতে হবে, বিএনপিকে নির্বাচিত করতে হবে, বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। মানুষ ভোট দিক, ভোট দিয়ে তারা যাকে নির্বাচিত করতে চায় তাকেই আমরা সানন্দে মেনে নেব। একটা সরকার আসুক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, সরকার এসে দেশটাকে পরিচালিত করুক। এখন যদি আমরা নানা রকম তাল বাহানা শুরু করি, এটাকে ধরে নিতে হবে যে এটা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো করা হচ্ছে। আপনারা খেয়াল করেছেন যে বিগত দিনে কেন আপনার স্বাধীনতা যুদ্ধে যারা নাকি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে,
যারা আমাদের মা বোনকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, সাথে সাথে নিজেরাও এনজয় করেছে তারা, এবং কিছু অবুঝ শিশু আমরা বলবো যারা নাকি নতুন রাজনীতিতে আসতে চাচ্ছে। রাজনীতি কিন্তু কারোর জন্যই বাধা নেই, রাজনীতি সকলের জন্য করার অধিকার আছে, কিন্তু যারা নতুন রাজনীতিতে আসতে চাচ্ছে তাদেরকে আরও পরিপক্ক হতে হবে। একটি দেশের পরিবর্তনের একটা বছর পূর্তি যদি কক্সবাজার যায় করতে হয়, তাহলে রাজনীতি কি কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ? তার মানে এরা এখনো খেলার স্থলেই আছে, এরা কিন্তু এখনো তো রাজনীতিতে আসেনি। তাই সকলকে আমরা নিয়েই কাজ করতে চাই, যারা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা এই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে বলবো যে আসুন আমরা ভোটের মধ্যে যাই। জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, তারা এসে দেশটাকে সুন্দরভাবে সাজাবে। দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায়, দেশের মানুষ ঠিকমতো খেতে পারছে না, রাস্তায় ঠিকমতো নিরাপদে চলতে পারছে না। এগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে নির্বাচিত সরকার ছাড়া এগুলি সম্ভব না। আর যদি আপনারা যে পদ্ধতিগুলি বলছেন যে পিয়া পদ্ধতি, গণভোট পদ্ধতি, এগুলি করা মানে কি? এগুলি বলা মানে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, নির্বাচন থেকে দূরে সরে যাওয়া। কিন্তু নির্বাচন থেকে যদি দূরে সরে যাই তাহলে কিন্তু এই জনগণ আবার হতাশার মধ্যে পড়ে যাবে। আর কেউ যদি চিন্তা করে যে তাদের একক নেতৃত্বে এই দেশ নতুনভাবে এই নতুন একটা স্বাভাবিক অবস্থায় আসছে বা হাসিনা পালিয়ে গেছে, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। কারণ এখানে আমাদের 16-17 বছরের পরিশ্রম এবং লাস্ট মুহূর্তে এমন অবস্থায় চলে গেছিলো, এক দফা দাবি কিন্তু আমরা 2023 সালে 28শে অক্টোবর আমরা এক দফার দাবি ঘোষণা করেছি। ছাত্রদের দাবি কিন্তু বৈষম্য বিরোধী দাবি, আন্দোলনের দাবি ছিল, ওরা কিন্তু এক দফার দাবি দেয়নি। যখন ওরা ব্যর্থ হচ্ছিল তখন বিএনপির সাথে সুর মিলিয়ে ওরা এক দফার দাবিতে চলে গেছে। ওই সময় আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল পড়া 3, 4, 5 যারা লেখাপড়া করে ওই বাচ্চারা মাঠে নেমে আসছে, তাদের বাপ মা সাথে সাথে পিছনে নেমে আসছে, ভাই বোনরা পিছনে নেমে আসছে, সব কিছু মিলে পুরো জাতি এক হয়ে নেমে গেছিলো, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অনেকে বলেন যে এটা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। একটি দেশ কিন্তু একবারই স্বাধীন হয়, সেটা 1971 সালে স্বাধীনতা হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়বার যেটা হয়েছে, গণ আন্দোলন ফলে এরশাদের পতন হয়েছে। এরশাদ কিন্তু ক্ষমতা ছাড়তে চায়নি, কিন্তু গণ আন্দোলনের ফলে এরশাদ পতন হয়েছে। কিন্তু এরশাদ পতনের পরও কিন্তু এরশাদ পালিয়ে যায়নি, যেটা হাসিনার অন্যায় এত বেশি হয়েছিল যার কারণে জাতি হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর জন্যই এই 71-এর পর 90-এর আন্দোলনটা ছিল একটি এই গণজোয়ার। পরবর্তীতে 2024 সালে পুরো জাতি এক হয়ে একটি সরকারের পতন ঘটেছে, দেশ স্বাধীন করে নাই, দেশ স্বাধীন 71-ই হয়েছে। সুতরাং এগুলো নিয়ে বিতর্ক করে আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। আমরা জনগণ যে ভোট দিতে পারে না, ভোটের ব্যবস্থা করতে চাই। এই ভোটের মাধ্যমে আমরা একটা নতুন সরকার গঠন করতে চাই, এবং নতুন সরকার এসে এই যে পদ্ধতিগুলো এগুলো যদি ফিজিবল হয় তাহলে নতুন সরকার এগুলো প্রক্রিয়া শুরু করবে এবং এগুলো ইমপ্লিমেন্ট করবে। জি, সকাল ভাই শুনছিলেন, এবং সেখানকার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যেই কিন্তু কাউকে অবহেলা নয়, সবাইকে সাথে নিয়ে কাজ করার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় আপত্তি তুলেছেন যে বিষয়টি এখনো আমাদের জন্য গ্রহণযোগ্য কিনা। তিনি পিয়ার প্রশ্ন তুলেছেন, গণভোটের প্রশ্ন তুলেছেন কেন আবার বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা কথা বলতে হবে। 90-এর গণ আন্দোলনে এরশাদ তিনি পদত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়েছেন, কিন্তু পালিয়ে তো যাননি। কিন্তু শেখ হাসিনা তো এই 24-এর আন্দোলনে এসে এত বেশি দেশের মানুষের প্রতি অন্যায়, জুলুম, অত্যাচার, গুম, খুন, হত্যা করেছেন, তার জন্য তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এবং তিনি শেষে একটা আহ্বান জেনেছেন, সবাই মিলে আসেন আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যাই। আপনার বিশ্লেষণ। জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক আশফাক ভাই ছাত্র রাজনীতি থেকে উত্থান, এখন পরিপূর্ণভাবে জাতীয় রাজনীতিতে আছেন, মধ্যপথে আবার স্থানীয় সরকার পর্যায়েও রাজনীতি করেছেন এবং নেতৃত্বও দিয়েছেন। এতে করে অভিজ্ঞতায় পরিপূর্ণ, যেটাকে টইটম্বুর বলতে পারি আমরা। তো বাস্তবতা যেখানে, জাতীয় রাজনীতির যে বাস্তবতাটা, যখন বিশ্বাসের ঘাটতি হয়, একটু একটু করে অনাস্থা আসতে থাকে, তখন কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে একটু আক্রমণ করে, যেটা এই সময় কাম্য ছিল না।
সাম্প্রতিক যে আক্রমণগুলো আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি অথবা জামাত অথবা এনসিপি তারা কেউ কাউকে চেনে বলে মনে হয় না, অথচ এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের হাড়ির খবর জানেন, ভালো করে জানেন, অত্যন্ত পরিচিত, খুব ঘনিষ্ঠ তারা। কিন্তু আপনি গত কয়েকদিন দেখেন তাদের নেরেটিভগুলো, বিএনপি থেকে জামাতকে আক্রমণ করা হচ্ছে যে ৭১-এর পরাজিত শক্তি। তো ৭১ মানে গত বছর নয় বা তার আগের বছরও নয়, অথবা ২০০১ সালের আগেও নয়। এই জামাতের সাথে আপনারা ঘর বসতি করেছেন, সংসার পেতেছেন, সরকার পরিচালনা করেছেন, তখন পরাজিত ছিল না। ওই পরাজয়ের ঘটনা কি ২০০১-এর পরে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। আবার যারা এই আন্দোলনে কামিয়াবি হয়েছে, অর্থাৎ ছাত্ররা, যুগে যুগে সেটাই হয়, ছাত্ররা বরাবরই বুক টান করে সামনে দাঁড়ায়। একটু বয়সের ছাপ পড়লে এটা হয় না। আশফাক ভাই যখন ৯০-এর দশকে ছাত্রনেতা ছিলেন তখন তিনিও কিন্তু সামনেই যেতেন, পেছনে থাকতেন না ওনার সহকর্মীদেরকে নিয়ে। এটা অনেকটা বয়সের চাহিদা হয়তো বা তারুণ্যের এক ধরনের ঝংকার। তো এই আওয়ামী লীগ কিন্তু এই ছাত্রদেরকে অস্বীকার করতো, নানান কিছুর বাচ্চা বলে গালি দিত। বিএনপির দিক থেকে খেয়াল করেন, তারা ইংরেজিতে বলে চিলড্রেন পার্টি বলে, বাচ্চা আর বলে না, অর্থাৎ মনোজগৎটা কিন্তু কাছাকাছি। আর যেই বিষয়গুলো সামনে আসছে এগুলো তো পরিষ্কার, যে কেউ আমরা বুঝি। পিআর পদ্ধতি, এক কক্ষ না দুই কক্ষ, গণভোট না জনভোট নাকি জাতীয় নির্বাচন, এগুলো এক ধরনের বিতর্ক। প্রকারান্তরে আমি মনে করব আমার পেশাগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে যেটা একটা চাপ তৈরি করা, এবং তারা ভালো চাপ তৈরি করতে পেরেছে। কারা করছে এটা? বিশেষ করে এনসিপি অথবা জামাত বা আরো ছোটখাটো যারা আছে। কাদের উপর চাপ তৈরি? বিএনপির উপর। আচ্ছা। বিএনপির উপর। বিএনপি এখনো সরকারে যায়নি, আছে সরকারে যাবে যাবে অবস্থায়। বিএনপির সামগ্রিক অবস্থাটা যে তারা শুধু ক্ষমতায় একটু শপথ নেবে এইটুকু বাকি, কারণ এত জনপ্রিয়তার স্কেলে বিএনপির ধারে কাছে কেউ নাই, বিশাল দল। তো এরকম একটা দলকে ছোটোখাটো পার্টিরা কিন্তু ঘামজ্বর যেটা বলে, ঘাম ছুটিয়ে দেয়া, ওই জ্বরের মধ্যে ফেলে দিতে পেরেছে। একদিকে এটা পজিটিভ যে চাপে রাখা। তো চাপে রাখলে কথাবার্তার সুযোগ হয়। এক সময় তো আপনি সমালোচনা দূরে থাক, আলোচনাই করতে পারেননি। তো এখন তো অন্তত তারা পিআরের সামনে নিয়ে আসতে পেরেছে। ভালো দিক আছে, মন্দ দিক আছে। আবার আপনি খেয়াল করে দেখুন, বিএনপির মতো এত বিশাল দল 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এই শর্তে কবুল হয়েছে। এটা কি যা-তা বিষয়? বাংলাদেশে একমাত্র দল হচ্ছে বিএনপি যাদের 2বার নয়, বারবার প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা আছে। আবার যারা এই দাবিটা তুলছে তাদের প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক, এমপি হওয়া দূরে থাক, হয়তো বা ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার সামর্থ্য নাই, দাবি কিন্তু তুলছে তারা। খেয়াল করে দেখুন, বিএনপি আবার সায় দিচ্ছে। এই সমান্তরালে আবার অবিশ্বাস আছে একটা, এটা সবার আছে, আমাদের আছে, আপনার আছে, কারণ অভিজ্ঞতাটা আমাদের তিক্ত। 90তেও কিন্তু শুধু মাথা নাড়া হয়নি বা এরকম ঐক্যমত্য কমিশন হয়নি, কিন্তু কিছু লেখাপড়া হয়েছিল যে স্বৈরাচারকে সাথে নেবে না। এমনকি লেখার বাইরে মৌখিকভাবে একটা শর্ত হয়েছিল যে এরশাদের পক্ষে কেউ আদালতেও দাঁড়াবে না। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কি দেখলাম? এরশাদের পক্ষে সবার আগে গিয়ে আদালতে দাঁড়ালেন অ্যাডভোকেট সিরাজুল হক, অর্থাৎ সদ্য বিগত সরকারটির আইনমন্ত্রীর বাবা। তিনি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আপনার বোধহয় মনে থাকার কথা। তিনি বলেছিলেন যে আমার কাছে আইন সেবা বড় রাজনীতির চেয়ে। কিছুদিন পরে দেখা গেল যে ওই জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা সুন্দর বন্ধুত্ব হয়ে গেল। তখন আর কিন্তু জাতীয় পার্টি বা এরশাদ স্বৈরাচার না। একটা সময় জামাতও তাদের সাথে গিয়ে ভিড়ল, জামাত তখন আর রাজাকার না। আবার কিছুদিন পরে এই এরশাদের সাথে আবার এই জামাতের সাথে বিএনপির 4 দলীয় জোট হয়ে গেল। তখন এরশাদও আর স্বৈরাচার না, জামাতও রাজাকার না। তাহলে কি? যে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি। অর্থাৎ রাজনীতিবিদদের যে ন্যারেটিভ, এগুলো কিন্তু বরাবর এখানে হয়ে আসছে, যে কারণে এবার চাপটা বেশি। যে বিএনপি যে এখন মাথা নাড়ছে অথবা হু হু করছে, যে শেষ পর্যন্ত তারা এগুলো মানবে কিনা। কারণ বাস্তবতা হচ্ছে এমন জায়গায় নির্বাচন হওয়ার পরে বিএনপির, আমরা যেটা ধারণা করি বিএনপির যে পজিশন হবে, নির্বাচন হয় সরকারে কে যাবে সেটা নির্ণয় হওয়ার জন্য। কিন্তু আমাদের সামনে এখন এমন এক বাস্তবতা যে সরকারে কে যাবে ওটা মোটামুটি নির্ণয় হয়েই আছে। তাহলে বিরোধী দলে কে যাবে নির্বাচন হওয়া জরুরি ওইটার জন্য। তো যেই বিরোধী দলটাই আসুক, কারণ স্কেলের মাপে যারা সেকেন্ড বা থার্ড পজিশনে থাকবে তারা বিএনপির ধারে কাছেও নয়। তো সেই জন্য হয়তো তারা এখনই চাপটা দিচ্ছে, এটা রাজনৈতিক কৌশল। আবার আপনি যেটা বলছিলেন বা আমরা বলছি যে নির্বাচনী ট্রেন
ছুটছে, তারা মাঝে মধ্যে একটু চেইন টানে। ট্রেনের মধ্যে কিন্তু এই পদ্ধতি আছে, একটু চেইন টেনে সময় ক্ষেপণ করা অথবা একটু ডিস্টার্ব করা। তারা আলোচনার নামে হোক, প্রেশার তৈরি করার নামে হোক, তারা তাদের ওই জায়গাটায় সফল। কিন্তু এই দিক থেকে বিএনপির দিক থেকে যেই ভাষায় আক্রমণগুলো হচ্ছে, আবার ওই ছেলেরাও যারা এত চমৎকার চমৎকার স্লোগান দিত ওই আন্দোলনে, আপনার মনে থাকার কথা, বাংলা মিলানো, ইংরেজি মিলানো, ঢাকা ব্লকেট, শাটডাউন, কত চমৎকার চমৎকার শব্দ। তারা এখন দেখেন কি কি সব শব্দ বলছে, যেসব শব্দ বলছে আপনি মুখেও বলতে পারবেন না। ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, কি চমৎকার আমি কে, স্লোগান, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, চমৎকার মুন্সিয়ানা, কি নান্দনিকতা। ওই ছেলেরা এখন যেসব স্লোগান দিচ্ছে, আবার যেসব শব্দ উচ্চারণ করছে, আমি আপনি মুখে আনতে পারবো না। অথবা যদি বলেন যে একটু লিখে দেন ওই শব্দটা, আমি লিখতে পারবো না, আমার হাত কাঁপবে। অথবা যদি যেটা আমাদের বিটিভিতে এখনো চালু আছে, ইশারা ভাষায় বলে, ওই ইশারা ভাষায় ওইসব শব্দ বোঝানো সম্ভব না, মানুষ কষ্ট পাবে, লজ্জা পাবে। তো এই যে একটা বৈপরীত্য, এর মধ্য দিয়ে কিন্তু আমরা ঠান্ডা কিসিমের আর একটা ফেসিজম দেখছি, নাম্বার ওয়ান। আর দ্বিতীয়ত, যে সাবেক যে ফেসিজম বা যে ফেসিবাদ, তাদের রাস্তাঘাট কিন্তু তৈরি করে দেয়া হচ্ছে রীতিমতো। আর এই আন্দোলনের স্বীকৃতি দাবি করতে গিয়ে বিএনপি যে ভাষায় কথা বলছে, আবার এনসিপি যে ভাষায় কথা বলছে, জামাত যে ভাষায় কথা বলছে, এর মধ্য দিয়ে কিন্তু অর্থ এটা দাঁড়ায় যে শেখ হাসিনার পতনের নিরঙ্কুশ ক্রেডিট শেখ হাসিনার নিজের। কারণ তিনি নিজে যদি এই পরিবেশ তৈরি না করতেন, হয়তোবা তাকে হটানো যেত না। অথবা আপনি ভাবেন ঠিক 1 বছরের একটু বেশি সময় আগে, ওই সময়টা আশফাক ভাই কোথায় ছিলেন, হয়তো স্ত্রী সন্তানের খবরও নেওয়ার সৌভাগ্য হয়নি। যারা জেলে ছিলেন তাদের কাছে তথ্য ছিল তাদেরকে সম্ভবত জেলে হত্যা করা হতে পারে। নানান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল। তাদের সাম্প্রতিক কথাবার্তা অথবা আচার আচরণে মনে হয় না তারা কি একটা দুর্গতিতে ছিলেন। তো এর মধ্য দিয়ে পরস্পরকে তাচ্ছিল্য করার যে একটা প্রবণতা, সেটা বোধহয় জরুরি ছিল না। নির্বাচন যখন আসবে, প্রত্যেকে যার যার মতো একটু একটু ক্রেডিট নেবে, এটাই স্বাভাবিক, এটা দূষণীয় নয়। গালমন্দেরও ভাষা থাকে, আক্রমণেরও ভাষা থাকে। কিন্তু গত কদিন ধরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো বিষয়, একটা বিষয় আমি না বললেই নয়, আপনি জুলাই বিপ্লব, আপনি যদি ওটাকে বিপ্লব না বলেন তাহলে কি বলবেন? ছোটখাটোর মধ্যে বলবেন অভ্যুত্থান। অভ্যুত্থানও যদি না মানেন তাহলে বলবেন একটা আন্দোলন। কিন্তু এরই মধ্যে নেগেটিভ এসে গেছে যে এটা বিপ্লবও ছিল না, অভ্যুত্থানও ছিল না, আন্দোলনও ছিল না। তাহলে কি ছিল? সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয় বলেছেন যে এটা ছিল একটা দাঙ্গা। আর আওয়ামী লীগের যারা নানান অডিও ভিডিও ছাড়ছেন তারা বলছেন ওইটা ছিল একটা হইচই। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এটা কিন্তু ফৌজদারি অপরাধ। যদি আপনি ওই আন্দোলনের স্বীকৃতি না দেন, সনদে হোক আর ডিক্লারেশনে হোক আর প্রক্লামেশনে হোক, তাহলে কিন্তু ফৌজদারি অপরাধ আপনি করে রেখেছেন। তাহলে এই ফৌজদারি অপরাধের প্রথম দিকের আসামি কারা হবে? বিএনপির দাবি যদি সঠিক হয়ে থাকে যে আমরাই ছিলাম মূলত এটার নিয়ন্ত্রণ, তাহলে প্রথম দিকের আসামি আপনারা হবেন, ছেলেরা আসামি হবে দ্বিতীয় অংশে। আর ছেলেরা যে দাবি করে যে না বিএনপি নয়, আমরা ছিলাম পূর্বভাগে, আমরাই ফ্রন্টলাইনার, তাহলে ওই ফৌজদারি মামলার আসামি তারা আগে হবে। এই তো তফাৎটুকু, আর কিছু না। কিন্তু তাহলে ওই ক্ষেত্রে প্রক্লামেশন নিয়ে বা ঘোষণা নিয়ে, সনদ নিয়ে বোধহয় এত কথা মোটেই জরুরি ছিল না। এগুলো একটু আলোচনা করা, আপনি সঠিকই বলেছেন। কারণ এখানে তো কারফিউ ভাঙা হয়েছে, এখানে তো পুলিশ যে ব্যারিকেড তৈরি করেছে সেই ব্যারিকেড ভেঙে 144 ধারা হোক এটা হোক ভেঙে ছাত্র জনতা তো সেখানে সরকার পতনের জন্য আন্দোলন করেছে। যদি সেটি এই সনদের মধ্যে স্বীকৃতি না পায় তাহলে কিন্তু এক পর্যায়ে কিন্তু দাঙ্গাবাজ হিসাবে অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হতে পারে। মামলা হয়ে আছে, কিন্তু তাদের নামে মামলাও ছিল যে রাষ্ট্রদ্রোহ। কারণ গত সরকার কোনটা রাষ্ট্রদ্রোহ আর কোনটা দলের বিরুদ্ধে, কোনটা সরকারের বিরুদ্ধে, কোনটা দেশের বিরুদ্ধে, তারা কিন্তু গোল পাকিয়ে ফেলেছিলেন। সমানে সবার নামে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় দেয়া হতো। আমি স্মরণ করিয়ে দিলাম সবার উদ্দেশ্যে এই কারণে যে আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। আওয়ামী লীগকে নাই মনে করার কারণ নাই। এই কারণে আওয়ামী লীগকে আমি দেখি একটা স্বভাবের অংশ হিসাবে, একটা বৈশিষ্ট্যের অংশ হিসাবে, একটা আচরণের অংশ হিসাবে। যত না দল, তার চেয়ে হচ্ছে আচরণ দেখে আমরা বুঝি এটা আওয়ামী লীগ কিনা। তার হাঁটা ভিন্ন রকম হবে, তার শব্দ ভিন্ন রকম হবে, তার অঙ্গভঙ্গি ভিন্ন, আর মুখের ভঙ্গি তো অবশ্যই ভিন্ন। অর্থাৎ খিঁচুনে দেয়া, আস্তেন গোটানো, ভেঙচে কাটা, এটা কিন্তু আমরা এখন আরও বেশি দেখছি রাস্তায়। তার মানে এক ধরনের আওয়ামীপনা যেটাকে বলতে পারি,
বা আওয়ামী চর্চা যেটা সেটা কিন্তু যথারীতি আওয়ামী দেশে চলছে। আওয়ামী লীগের ধ্যান ধারণার মধ্যে আচরণগত একটা জি, বৈশিষ্ট্য তারা ধারণ করতো, সেটি কিন্তু আমরা দেখলেই হয়তো বুঝতে পারবো। এবং সেই আচরণ আমার কাছে মনে হয় যে নানা কারণে বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে সেই নানা কারণে সেই আচরণগত লোক তৈরি হচ্ছে কিনা আবার সেটি আমাদের ব্যাপকভাবে তৈরি হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখছি। কিন্তু জি, আমরা সেটা নিশ্চয়ই প্রত্যাশা করি না। আমাদের সাথে অত্যন্ত বিজ্ঞ আলোচক, বিএনপির ভেটারান লিডার, ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব খন্দকার আবু আশফাক রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। আমরা আবারও কিছুক্ষণ পর একটা বিরতি নিয়ে আসবো, তবে আশাবাদের কথা আমরা শুনতে চাই। আমরা নির্বাচনের পথে হাঁটতে চাই, একটা জাতীয় নির্বাচন চাই, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি। ইসমানী মির্জা বচ্চুটার শুভরাত্রিতে প্রিয় দর্শক একটা ছোট্ট করে দিচ্ছি। ইসমানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা সাম্প্রতিক রাজনীতি নিয়ে কথা বলছিলাম। কথা বলতে গিয়ে আমাদের সাথে অতিথি হিসেবে যারা যুক্ত ছিলেন আবারও পরিচয় করে দিচ্ছি। ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব খন্দকার আবু আশফাক রয়েছেন, বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। আমার মিস্টার আবু আশফাক, আপনার কাছে একটু আসি। আমরা তো নির্বাচন, গণভোট, গণপরিষদ সব কিছু মিলেই কিন্তু আপনার একটা ঐক্যের কথা আপনি বলছিলেন, এবং সেই ঐক্যের বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই সবাই সহমত পোষণ করছি। যে বিষয়টি কিন্তু একটা উদ্বেগের জায়গাটা, যেটি আমাদের মোস্তফা কামাল ভাই বললেন, যে একটা আচরণগত দিক দেখলেই কিন্তু বোঝা যায় যে এনার মধ্যে যে আওয়ামী লীগ মানসিকতা আছে কিনা, তার হাঁটায়, চলন বলন, কথায়, উচ্চারণে হাত গোটায় ফেলা এরকম। তো সেই অবস্থায় কিন্তু ভারতের নয়াদিল্লিতে এবং কলকাতায় যে আওয়ামী লীগ তাদের অফিস খুলে বসেছিল, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু নয়াদিল্লি থেকে বলা হয়েছে যে তারা সে সম্পর্কে কিছু জানে না, তাদের ধারণা নাই। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব সালাউদ্দিন সাহেব। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের লোক আখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে তিনি তো আসলে ভারতের লোক। আর ইকবাল হাসান টুকু তিনি বলেছেন, আপনাদের নেতা, স্থায়ী কমিটির সদস্য, 75-এ পালিয়েছিল, 71-এ আওয়ামী লীগ পালিয়েছে, 75-এ পালিয়েছে শেখ মুজিব, এবার পালিয়েছে আওয়ামী লীগ সহ বাকি সব। শেখ হাসিনার কথা বলেছেন, মানে পালানোর মধ্যেই আছে। তো এখন শেখ হাসিনাকে স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন তিনি বলেছেন যে ভারতের লোক। আবার ইকবাল হাসান মাহমুদ বলছেন যে আগেও পালিয়েছে, এখনও পালিয়েছে। আপনি কীভাবে দেখেন? দেখেন যে আমাদের বাংলাদেশের, আমরা যারা বাংলাদেশের জনগণ, ইন্ডিয়ার প্রতি কিন্তু আমাদের একটা বৈরী ধারণা। এটা যখন আমরা আওয়ামী লীগকে ঘৃণা করি, তখন কি ইন্ডিয়ার প্রতিও আমাদের ওই ইশারাটা ইন্ডিয়ার প্রতিও চলে যায়। কারণ এই দেশের জনগণের, সাধারণ জনগণের ধারণা যে ইন্ডিয়াই আওয়ামী লীগকে টিকিয়ে রাখে এবং তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়। তো একটা দেশ থেকে এরা পালিয়ে গেল, এতগুলো লোক সব ইন্ডিয়া চলে গেল। নেপালও তো যেতে পারতো, পাকিস্তান যেতে পারতো, ভুটান যেতে পারতো, অন্য কোথাও যায়নি, কিন্তু সব ইন্ডিয়া গেছে। এবং ইন্ডিয়ার বর্ডার কিন্তু তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে, এবং তাদের আশ্রয়স্থল এখন ইন্ডিয়াতে আছে। একটা স্বাধীন দেশে, ইন্ডিয়া তো একটা স্বাধীন দেশ, দেশপ্রেমিক দেশ, দেশপ্রেমিক জনগণের দেশ। ওখানে অন্য একটা দেশের রাজনৈতিক সংগঠনের লোকজন অফিস করে বসবে, আলোচনা করবে, এটা তো ওদের জন্য হুমকি স্বরূপ। এটা একটা স্বাধীন দেশে হতে পারে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এখানে ব্যতিক্রম। আওয়ামী লীগ পারবে, যদি সেটা বিএনপি হতো, জামাত হতো, এনসিপি হতো, তারা পারতো না, কিন্তু আওয়ামী লীগ পারবে। এখানেই হলো এই আওয়ামী লীগের একটা অভয়াস্ত্র হলো ইন্ডিয়া। শেখ হাসিনা যেখানে পালিয়ে গেছে, শেখ মুজিব পালিয়ে গেছে, মানে আওয়ামী লীগের সবাই পালিয়ে যেতে পারে ওখানেই, এবং তাদেরকে একদম জামাইয়ের হালে সবাই বরণ করে নিচ্ছে। পক্ষান্তরে আওয়ামী লীগ যখন আমাদের উপরে, জাতির উপর নির্যাতন করছে, তখন কিন্তু ইন্ডিয়া একটা কথাও বলেনি, বা পার্শ্ববর্তী দেশ হিসেবে যে আমাদের প্রতি একটু সহানুভূতি দেখাবে, তাও কিন্তু কখনো দেখেনি। এখান থেকে কিন্তু আমাদের মানে কি পুরো জাতির একটি ধারণা যে ইন্ডিয়া মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া। এই যে একটা সম্পৃক্ততা এদের মধ্যে, এখান থেকে কিন্তু এই জাতি বেরিয়ে আসতে চায় এবং বেরিয়ে আসতে পেরেছে, এবং এটাকে কন্টিনিউ করার জন্য সবাই চেষ্টা করছে। এই কন্টিনিউ যদি করতে হয়, তাহলে এই যে আমাদের মধ্যে যে টুকটাক ভুল বোঝাবুঝি বা এই নির্বাচন পিছানোর যে পরিকল্পনা বা নির্বাচনকে বাধাগ্রস্ত যে পরিকল্পনা, এখান থেকে সরে আসতে হবে। আমরা যদি নিজেরাই হানাহানি করি, নির্বাচন থেকে সরে যাই,
তাহলে কিন্তু আওয়ামী লীগের সে প্রেতাত্মারা, শেখ হাসিনা সে প্রেতাত্মারা আবার ফিরে আসার চেষ্টা করবে, আবার আমাদের কারো উপরে ভর করার চেষ্টা করবে। এখনও যে ভর করে নিই তা কিন্তু আমি বলবো না। আমরা অনেকেই কিন্তু নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সে প্রেতাত্মাদের সহায়তা নিচ্ছি বা তাদেরকে আশ্রয় দিচ্ছি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি ওদেরকে যে আমরা আশ্রয় দিচ্ছি, ওরা যদি পাল্টা সুযোগটা পায়, প্রথম সুবলটা যে আমাদেরকেই কিন্তু মারবে। সুতরাং আমি সবার প্রতি একটা অনুরোধ থাকবে যে বিষধর সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। এদের থেকে দূরে থাকুন, এদেরকে না বলুন। এদেরকে যদি না বলেন তাহলে জাতি যে একটা হতাশার মধ্যে ছিল, পুরো জাতিটা একটা ধ্বংসের মুখে চলে গেছিল, একটা গুম খুন হত্যা যে প্রতি নিত্য দিনের ঘটনা ছিল, সেই ঘটনা থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটা পরিত্রাণ পেয়েছি। আমরা যেন ওই আপদ আর ডেকে না আনি, এর জন্য এখন অতি সত্বর নির্বাচনটি আমাদের মুখ্য বিষয়। এবং নির্বাচনে হাওয়া কিন্তু অলরেডি বসা শুরু করেছে। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, উনি একটি মোটামুটি একটা দিনক্ষণ না দিলেও একটা সময় দিয়েছেন। নির্বাচন কমিশনও সে অনুযায়ী কাজ করছে। আমরা ওনাদেরকে কাজটা আমরা নিরাপদে করতে দিই, ওনারা নিরাপদে কাজটা করুক, ভোটের ব্যবস্থা করুক, জনগণ ভোট দিক, ভোট দিয়ে নতুন সরকার গঠন করুক। আর আমরা সে পিছনে আর ফিরে যেতে চাই না। যেখানে আমাদের ঠিকানা ছিল জেলখানা, যেখানে আমাদের ঠিকানা ছিল কোর্টের আদালতের বারান্দা, যেখানে আমাদের ঠিকানা ছিল যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, মানুষের বাড়িতে যা থাকা। আমি আপনার একটা উদাহরণ দিই। আমার এই নির্বাচনের ঠিক আগের মাসে নভেম্বরের শেষের দিকে আমার 24শে ডিসেম্বরে আমার ফ্যামিলি আসলো। ওরা আমেরিকা গেছিলো, আমার বাচ্চারা আমেরিকা লেখাপড়া করে ওরা আসছে। আসার পর আমার ফ্যামিলি আসার পর আমার সাথে মিনিমাম ধরেন 16-17 দিন তাদের সাথে কোনো দেখা হয়নি। আচ্ছা। এরপর দেখার সুযোগটা হলো, ওদেরকে একদিন বললাম যে তোমরা গাড়িটা নিয়ে একটু বেরিয়ে আসো, একটা জায়গার নাম বললাম, এখানে আসো। আমি ওখানে গেলাম, ওদেরকে নিয়ে সোজা গাড়ি টান দিয়ে কক্সবাজার গেলাম। ওখানে 2 দিন আমি রুমের ভিতরে অবরুদ্ধ থাকলাম, বাইরে গেলে তো ধরে ফেলবে বা চিনে ফেলবে। ওদেরকে বললাম একটু তোমরা রিল্যাক্স করো। 2 দিন পর আবার চলে এসে ওদের মতো ওরা, আমার মতো আমি পালিয়ে বেড়ালাম। এটাই ছিল আমাদের জীবন। সেই জীবন থেকে আমরা যে একটা স্বাভাবিক জীবনে আসছি, যে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের স্টুডিওতে কিন্তু আমাদের অনেক নেতা এসে কিন্তু ফিরে যেতে পারেন নাই, রাস্তা থেকে তাদেরকে ধরে নিয়ে গেছে। মনির ভাই আমার মনে আছে, আরটিভি নিচ থেকে তাকে ধরে নিয়ে গেছিল, মারা গেছে মরম মনির ভাই, গাজীপুরের ছাত্রদলের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিলেন। জি। এ ধরনের অসংখ্য নমুনা আছে যে এখান থেকে স্টুডিও থেকে বের হয়ে গেছে, তার লাশও খুঁজে পাওয়া যায়নি। যেমন করে ইলিয়াস আলী চৌধুরী আলমের লাশ আমরা খুঁজে পাইনি। এই ধরনের ঘটনা কিন্তু শত শত অনবরত ঘটেছে। আমরা সেই জীবনে আর ফিরে যেতে চাই না। আমরা কি পেলাম কি পেলাম না সেটা বড় জিনিস না। আমরা স্বাধীনভাবে চলতে পারছি, আমাদের বাক স্বাধীনতা, আমরা কথা বলতে পারছি, আপনাদের সাথে মিশতে পারছি, এটাই কিন্তু বড় জিনিস। এখান থেকে আমরা আর পিছনে যাইতে চাই না, আমরা সামনের দিকে এগোতে চাই। দেশটা কিন্তু আমাদের সকলের। এই দেশে আমরা জন্ম নিয়েছি, আমরা এই দেশেই মৃত্যুবরণ করব। আমরা কোথাও পালিয়ে যাব না, পালিয়ে যাওয়ার মতো কোনো কাজ আমরা করি না এবং করবও না। কিন্তু এই দেশটাকে যদি ভালোবাসি তাহলে দেশের উন্নয়ন, দেশের উন্নতি সব কিছু আমাদেরই করতে হবে। এ পুরো জাতিকে একত্রিত করে, সংঘবদ্ধ করে, যারা বিরোধী দলে থাকবে বা সরকারি দলে থাকবে, সবাই একত্রিত হয়ে দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, জাতির উন্নয়নে কাজ করতে হবে। পৃথিবীর যে কোনো দেশে যদি বাংলাদেশের নাম আসে বলে যে একটা গরিব দেশ। কেন আমরা গরিব? ওদের যেমন হাত পা আছে, চোখ আছে, সব কিছু আছে, স্বয়ংসম্পূর্ণ। আমরাও তো স্বয়ংসম্পূর্ণ। আল্লাহ আমাদের তো সব কিছু দিয়েছে, আমরা কেন গরিব হব? আমরা চাইলেই তো আমাদের যে মেধা আছে, মেধা কাজে লেগে আমরা দেশটাকে অনেক উন্নতি শিখরে নিয়ে যেতে পারি। এই দেশও তো পশ্চিমা দেশের মতো উন্নয়নশীল দেশে পরিণত হতে পারে আমাদের সকলের চেষ্টায়। আমরা কেন সেদিকে আগাচ্ছি না? আমাদেরকে আগানো উচিত। আমরা পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে,
পরবর্তী প্রজন্মের জন্য কিছু নমুনা রেখে যাওয়া উচিত, যে নমুনা ধরে, যে সূত্র ধরে পরবর্তী প্রজন্ম সামনের দিকে এগোবে, পিছনে তাকাবে না। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। নিশ্চয়ই। আমি মোস্তফা কামাল, আপনি তো পুরোটাই শুনেছেন। আমি শুধু একটা কথা, দুঃখজনক কথা যেটি বললেন যে বাচ্চারা বাইরে থেকে আসতে 16-17 দিন দেখা করতে পারেনি, কোনোভাবে দেখা করলো আবার নিজের সেই যেখানে পালিয়ে যাবার জায়গা, সে জায়গা ছিল, মানে বনে জঙ্গলে খাবার দাবার, কোথাও কোনো আশ্রয় ছিল না, কোথাও থাকবার ব্যবস্থা ছিল না, জেলে ছিল একমাত্র যে জায়গা। কারণে এবং বলছি যে আদালত, ওই নির্দয়, ওই নিষ্ঠুর পরিস্থিতিটা যদি তারা স্মরণে রাখেন, হ্যাঁ, প্রথমত তারা নিজেরা উপকৃত হবেন। জি নিশ্চয়ই নিশ্চয়ই। বিএনপি এবং জামাত এই দুটা দলের আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, যাদের ছেলে মেয়েদের বিয়ের বয়স পার হয়ে গেছে। একটানা 15-16 বছরের মধ্যে 12-13 বছরেই অনেকে ঘরে বাড়িতে আসতে পারেনি। পালানোর জন্য কিন্তু একটু জায়গা লাগে। অনেকে শ্বশুর বাড়িতেও জায়গা পায়নি, কারণ এই জামাই আশ্রয় দিলে শ্বশুর বাড়িতে ভেজাল হয়, পুলিশ আসে, র্যাব আসে, ডিস্টার্ব করে। ওই নিষ্ঠুর বাস্তবতাটা যদি তারা সবাই উপলব্ধি করেন, এবং বাস্তবতার সাথে সন্ধি বলতে একটা কথা আছে, তো সন্ধির প্রশ্নে আন্দোলনের ওই স্টেক হোল্ডার, অর্থাৎ ওই জামাত অথবা এনসিপির সাথে যে বিরোধগুলো, এগুলো বড় মাপের বিরোধ নয় আসলে, কিছুটা মতবিরোধ অথবা মত ভিন্নতা, শত্রুতা নয়। কিন্তু ভাষা যেই মানে হচ্ছে, আপনি কিন্তু সব কথার শেষ কথা যখন বলে ফেলেন, তখন কিন্তু আর অভিভাবকত্ব থাকে না। বড় দল হিসাবে এখানে অভিভাবকের আসনে বিএনপি। আপনি গত সপ্তাহের কথা খেয়াল করেন, আমরা নিজেরাও উদ্বিগ্ন ছিলাম এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যে। খুব অপেক্ষা করছিলাম পরিস্থিতি কোন দিকে যায়, কারণ কথাগুলো বা যে শব্দগুলো সুন্দর ছিল না একটাও। কিন্তু সেনাপ্রধান অভিভাবকত্ব কাকে বলে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। ওখান থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে, যে এদের বয়স কম, এরা এখনও বোঝেনি বয়স হলে লজ্জিত হবে। আমরা দেখলাম বয়স হলে বলতে একদিনের ব্যবধানেই তারা দুঃখ প্রকাশ করেছে যে এই ধরনের কথাবার্তা সঠিক ছিল না। তো এই বিদ্যমান যে পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, এখানে অভিভাবকত্বের স্টিয়ারিংয়ে বিএনপি। কারণ এনসিপির যেই এখন নাম এনসিপি একটা নাম হয়েছে, তখন তো আমরা তাদেরকে এই নামে ডাকতাম না। সোনামণি, লক্ষ্মীমণি অথবা আদরের সন্তান, বা তাদের কল সাইন ছিল বৈষম্য বিরোধী ছাত্র। তারা সবারই ছাত্র, সবারই সন্তান। তো এই সন্তানরা কিন্তু আন্দোলন প্রশ্নে, আন্দোলনের পরীক্ষার প্রশ্নে জিপিএ 5 পেয়ে পাশ করেছে, কোনো সন্দেহ নেই। 34, 35 বা 36 দিনে তারা আন্দোলনে সফল হয়েছে। কিন্তু রাজনীতিতে তারা অনভিজ্ঞ, এটাতে কোনো সন্দেহ নেই। রাজনীতিতে অভিজ্ঞ হচ্ছে বিএনপি। তো সেই ক্ষেত্রে যারা অভিজ্ঞ তারাই অভিভাবক হবেন, কিন্তু তারা দেখা যাচ্ছে অভিভাবকত্ব নিচ্ছেন না, ওইভাবে প্রতিপক্ষ করে ফেলছেন। আর জামাত কি করছেন? জামাত এই সুযোগটা নিচ্ছে, সেটা একদম স্পষ্ট, গোপন বিষয় নয়। জামাত ওই সুযোগটা নিচ্ছে। আর এনসিপি যাদেরকে বলছি, তাদের শুধু বিএনপি নয়, তাদের আসলেই কোনো অভিভাবক নেই। যদিও বলা হয় যে প্রধান উপদেষ্টা তাদেরকে মাস্টার বলেন, মাইন্ড বলেন, আদরের সন্তান বলেন, প্র্যাকটিক্যালি আমরা কি দেখছি, ওই ছেলেরা এরই মধ্যে 3-4টা ভাগে বিভক্ত হয়ে গেছে। যদি প্রধান উপদেষ্টা তাদের অভিভাবক হতেন, নিশ্চয়ই একটু ডাক দোহাই দিতেন, তাদেরকে এক করে রাখতেন। তাদের মধ্যে কিন্তু নিয়মিত এখন পদত্যাগের হিড়িক চলছে। ডাকসু নির্বাচনের সাথে আমরা আরেক ফরম্যাট দেখছি। অর্থাৎ এই যে বাস্তবতার সাথে সন্ধির কথা, এই কারণে আমি বলছি, জাতীয় নির্বাচনে আপনি দেখেন এক ধরনের আবহ, ডাকসু সহ ক্যাম্পাসে কিন্তু আরেক ধরনের আবহ। ওখানে জামাত বলছে যে নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, আবার জাতীয় পর্যায়ে এসে বিএনপি বলছে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। এখানে জামাত বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই, আবার ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রদল বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনি দেখেন কি বৈপরীত্য। এখানে তো হতে পারত ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের একটা ড্রাই রান অথবা মহড়া হতে পারত, ইতিবাচকভাবে আমরা দেখতে পারতাম। আমরা কিন্তু নমুনা খারাপ দেখছি। এই খারাপের মধ্যে আজকে নির্বাচন কমিশনে দেখেন যেটা ধারণার বাইরে, ব্যারিস্টার রুমিন ফারহানা নিয়ে যেটা হলো, সামান্য বিষয়, সীমান্ত জটিলতা। দেশের বেশ কয়েকটি আসনে সীমান্ত জটিলতা আছে, সীমানা জটিলতা। সেটা বিগত আওয়ামী লীগ সরকার যখন আসনগুলো ভাঙ্গাগড়া করলো, ওই সময় এই প্যাঁচগুলো বলেন আর জটিলতাগুলো বলেন, তারা লাগিয়ে দিয়ে গিয়েছে। তাহলে আপনাদের এখন উচিত ছিল কি, যে বসে সুন্দরভাবে এগুলো ফয়সালা করা। কিন্তু আজকে ওখানে যে নয়সেন্স ক্রিয়েট করা হয়েছে, আপনি দেখবেন কালকে অথবা টেলিভিশনের নিউজগুলোতে সেটা চলে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ হিসাবে। আশা ঠিক হয়েছে কি হয়নি আরেক আলোচনা, কিন্তু আপনি যখন মানুষের তথ্যের ক্ষুধা মেটাতে যাবেন, মানুষ এগুলোই কিন্তু বেশি চায়।
এটা কোনো দলের জন্য কিন্তু ভালো হয়নি, বাজে একটা বার্তা গেল রাজনৈতিকভাবে। এবার আসেন দ্বিতীয়ত যে সেখানে আসলে ত্রিমুখী বুঝতে ত্রিমুখী। পারছে, মানে যে রুমিন ফারহানা আপার যে ঘটনাটা সেখানে ত্রিমুখী একটা অবস্থা ত্রিমুখী ছিল। অর্থাৎ এমনিতে ওই আসনটা কিন্তু একটা বিশেষ এলাকা, জি, জি। ব্রাহ্মণবাড়িয়ার একটা বিশেষ এলাকা, উকিল আব্দুস সত্তারের এলাকা, খুব আলোচিত লোক, জি, জি। বিএনপি নেতা, পরবর্তীতে আওয়ামী আওয়ামী লীগ লীগ থেকে হলেন। জি। তো একটা আসন দিয়ে হয়তো গোটা বাংলাদেশের চিত্র এটা না, কিন্তু একটা মেসেজ কিন্তু যাচ্ছে। আর দ্বিতীয়ত যেটা আশফাক ভাই বললেন আশ্রয়ের প্রশ্নে, আওয়ামী লীগের শুধু আশ্রয়ের জায়গা নয়, তাদের প্রশ্রয়ের জায়গাও আছে। সেটা ওপেন সিক্রেট, গোপন কিছু না। তাদের একজন মন্ত্রী উচ্ছ্বাসের ধরে রাখতে না পেরে তিনি বলে ফেলেছেন যে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক। হয়তো এদূর বলতে চাননি বা এটা বুঝাতে চাননি। যখন প্রশ্ন উঠেছে তাহলে স্বামীকে আর স্ত্রীকে, তখন তিনি বলছেন যে না, সেটা আসলে বলছি আমরা ভারতের সাথে আমাদের একটা সৌহার্দ্যের সম্পর্ক। তো ওই সময় খেই হারানো বলতে একটা কথা আছে। তাদের দলের যিনি সাধারণ সম্পাদক তিনি বলে ফেললেন দিল্লি তো আছেই, তলে তলে যুক্তরাষ্ট্র আছে। অর্থাৎ মানুষ খেই হারালে ভাষাগত সমস্যাও হয়, স্বাভাবিক কথা মানুষ স্বাভাবিকভাবে বলতে পারে না। এই কারণে আমি জোর দিচ্ছি বেশি যে বিএনপি এনসিপি যেসব ভাষা শব্দে আক্রমণ করছে, আপনারা মুছে দিতে পারবেন না, তো মুছে দিতে পারবেন না এই শব্দগুলো। আর বিশেষ করে এখন গণমাধ্যম যে পর্যায়ে আছে সব কিছুর রেকর্ড থাকে, কারোই অস্বীকার করার সুযোগ নাই যে আমি ওটা বলিনি, অথবা শীতের কারণে বলেছি কাঁপুনিতে, অথবা গরমের তোড়ে ঘামে বলে ফেলেছি, সুযোগ নাই এগুলোর। আর এগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকে, সব এখন অন রেকর্ড। অন রেকর্ড। কেউ এখন ওই বলে জায়গায় অস্বীকার করবে, প্রত্যেকের যে সহনশীলতার একটা বিষয় আছে, নিশ্চয়ই নিশ্চয়ই একটু বিলম্ব অনুভব করলে সেটা তাগিদ দিতে পারেন। কিন্তু ঠিক ওই সময়ে দেখেন আপনি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে যেসব শব্দ ব্যবহার করা হয়, যেসব ভাষা ব্যবহার করা হয়, কিছুদিন ছিল বিএনপি করেছে, মাঝে মধ্যে আবার জামাত করেছে, আবার মাঝে মধ্যে গত কয়েকদিন থেকে কিন্তু এনসিপিও করছে। জি। এতে করে মোটা দাগে একটা অপরাধের কাঠগড়া দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধানকে। কোন সব ভাষায়, যেসব ভাষায় আগের প্রধানমন্ত্রী বলতেন, সুদখোর সহ নানান শব্দ তিনি ব্যবহার করতেন, ওগুলো তো ওনার মুখে খুব একটা আটকাতো না। তারা কিন্তু আবার ওনার ধর্ম নিয়ে টান দিয়ে ফেলে, যেন হিন্দু না মুসলমান না খ্রিস্টান, বিয়ে কয়টা, এগুলো কিন্তু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। না, তাছাড়া এসব যে কথা আরো নানানভাবে বলা যায়, পদ্মা সেতু নিচে ডুবিয়ে ফেলবে। জি, অতএব চাপ নানাভাবে তৈরি করা যায়। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা আলোচনা আবার ফিরবো একটা লাস্ট একটা বিরতির পর। আমাদের সাথে রয়েছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব আবু আশফাক, রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে একটা সর্বশেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গে আলোচনায় আবারও ফিরে এসেছে। আমাদের সাথে সাবেক ছাত্রনেতা, ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব খন্দকার আবু আশফাক রয়েছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ, রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল রয়েছেন আমাদের সাথে। আমি আজকে আলোচনায় একটা বিষয় একটু তুলে নিতে চাই, সেটি আমি আশফাকের থেকে শুরু করি। আমরা তো নিশ্চয়ই রাজনৈতিক প্রশ্ন করব। বাংলাদেশে আওয়ামী লীগ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে সেটি কিন্তু পৃথিবীর ইতিহাসে সবচাইতে যে ন্যাক্কারজনক ইলেকশনের ইঞ্জিনিয়ারিং সেটি কীভাবে করতে সেটা আওয়ামী লীগ কিন্তু জানে। আমার মনে আছে যখন 14 নির্বাচন হলো, 18 নির্বাচন হলো, এই 24 নির্বাচনের আগে মানুষ বলতো আওয়ামী লীগ কিন্তু নতুন একটা খেলা দেখাবে। আমরা ভাবতাম আর নতুন খেলা কি দেখাতে পারে, দিনের ভোট রাতে করে ফেলছে, বিনা ভোটে নির্বাচন করে ফেলছে, তো এবার আমি আর ডামের নির্বাচনগুলো কিন্তু দেখিয়ে দিল। সুতরাং তার মাথার মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যত রকম চিন্তাভাবনা সব কিছু সে বাস্তবায়ন করেছে। কিন্তু একটি মানুষ, যে মানুষটির কথা বলি, তিনি হচ্ছে গিয়ে সাবেক নির্বাচন কমিশনার যারা মাহবুব তালুকদার, তার মৃত্যুবার্ষিকী। তিনি কিন্তু এই আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও কিন্তু তিনি তাদের সাথে কম্প্রোমাইজ করেননি, যেখানে প্রয়োজন সেখানে নোট অফ ডিসেন্স দিয়েছেন। আমি আওয়ামী লীগের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেই সাথে আজকে সাবেক নির্বাচন কমিশনার মরম মাহবুব তালুকদারকে স্মরণ করে আমি খন্দকার আবু আশফাক আপনার কাছে একটু বিশ্লেষণ শুনতে চাই যে তিনি কিন্তু, আমার মনে আছে তিনি যখন পোস্টেড ক্যান্সারে তিনি আক্রান্ত হয়েছিলেন, আমার সাথে ফোনে কথা হতো, তিনি আমাকে বললেন বয়স তোমারও 40-এর বেশি হয়ে গিয়েছে, পিএসআই টেস্ট করো। কিন্তু সেই অসুস্থ অবস্থাও কিন্তু তিনি কোথাও গিয়ে কিন্তু বলেনি যে আমাকে একটু সুযোগ সুবিধা দাও, আমি কিন্তু তোমাদের পক্ষে দেবো, বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আপনার বিশ্লেষণ? দেখেন, এই হাসিনার আমলে যে নির্বাচন কমিশনগুলি গঠন করা হয়েছে এগুলো তো সব পকেটের, সমস্ত সেক্টরই তো পকেটের ছিল, পুলিশ, আর্মি, বিডিআর,
রাজনীতি সমস্ত কিছু তো হাসিনার একক নীতিতে একক হাতের ইশারায়, মানে একটা বল যেমন এমনি ঘোরায় না, হাসিনা পুরো দেশটাকে, পুরো প্রশাসনটাকে, পুরো নির্বাচনটাকে এইভাবে ঘুরাইছে। যে ভূগোলের ম্যাপ যেটা দেখতাম ভূগোলের ম্যাপের মতো, গুন্ডা দিলে এই ঢাকা, ঘূর্ণা দিলে নির্বাচন, ঘূর্ণা দিলেই আওয়ামী লীগের অত্যাচার, ঘূর্ণা দিলেই দুর্নীতি, ঘূর্ণা দিলেই শেয়ার বাজার, মানে পুরাটাই শেখ হাসিনার হাতের মুঠোয় ছিল। বিশেষ করে নির্বাচন কমিশন যে গঠন করেছিল, যে রকিবউদ্দিন, নুরুল হুদা এদেরকে দিয়ে, মানে এরা তো পুতুল সরকার, এরা তো নির্বাচন না, মানে ওনাদেরকে যা পুঁথি পড়ানো দেওয়া হয়েছে তারা তাই করেছে। একমাত্র ব্যক্তি যে মাহবুব তালুকদার সাহেব, যিনি নাকি প্রতিবাদ করে গেছেন, যে যেখানে অন্যায় দেখেছেন সেখানে তিনি প্রতিবাদ করেছেন। ওনার এই মৃত্যুবার্ষিকীর দিনে আজকে আমরা শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি। উনি যে সাহস নিয়ে, যে শক্তি নিয়ে, যে মনোবল নিয়ে উনি এই এত পুরো দেশের বিরুদ্ধে, দেশ মানে তো হাসিনা মানে তো দেশ, সেই হাসিনা সরকারের বিরুদ্ধে উনি ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর উনি কি প্রকাশ করেছেন, সত্যের পথে, ন্যায়ের পথে, নিষ্ঠার পথে, এটা একেবারে অকল্পনীয়। এবং ওনার আজকের এই দিনে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করেন, এবং ওনার মতো নির্বাচন কমিশন যেন ভবিষ্যতে আমরা দেখতে পাই, যারা ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, এবং যাদেরকে দেশ নিরাপদ, নির্বাচন কমিশন নিরাপদ, এই ধরনের লোক আমাদের খুবই প্রয়োজন। জি, আমি আপনার শেষ মুহূর্তে আলোচনায় আসবো। যেহেতু মাহবুব তালুকদার সাহেবের প্রসঙ্গ আসলো, আপনি সাংবাদিকতা করেছেন, আপনি ফলো করেছেন, আমরা একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে যে মানুষটি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু লড়াই করে গিয়েছেন, তিনি কিন্তু কম্প্রোমাইজ করেননি। সেটা বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে একটা দৃষ্টান্ত। ওখানে কাজী সাহেবদের দাপট ছিল, হুদা সাহেবদের দাপট ছিল, এর মাঝে যে একজন তালুকদার সাহেব আছেন, সেটা কিন্তু তিনি কাজে দেখিয়ে গিয়েছেন। তিনি অবশ্যই জানতেন তার নোট অফ ডিসেন্টে কিছু হবে না, কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট দেয়া যায়, কথাটা পরিষ্কার করা যায় ওই চেয়ারে থেকেও, সেটা অতীত বলেন, বর্তমান বলেন, ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু নির্বাচন কমিশন নয়, আরও বিভিন্ন কমিশন বলেন, সংস্থা বলেন, কেউ যদি সততার সাথে চায় যে তার দায়িত্বটুকু পালন করবে এবং ত্রুটিগুলো তুলে ধরবে, নিশ্চয়ই আইনে কোথাও কোনো বাধা নেই, সেটারও একটা দৃষ্টান্ত কিন্তু তিনি স্থাপন করেছেন। মনে তো রাখতে হবে, ওই সময়ে কেউ কেউ একজন হচ্ছে দিনের ভোট রাতে করে তিনি কৃতিত্ব নিয়েছেন, এবং তিনি দাবি করেছেন এটা বিশ্বের সেরা নির্বাচন। আসলে দিনের কাজ রাতে করার মধ্যে একটা শ্রেষ্ঠত্ব তো আছেই। আরেকজন বলেছেন যে আমি দিনের ভোট রাতে করব না, তিনি দেখা গেল যে আসলে দিনের ভোটটা রাতে করেন নাই, তিনি বিনা ভোটেই করে ফেলছেন। আরেকজন বলছেন তিনি ওই দুইটার কোনোটা করবেন না, দিনের কাজ রাতে করবেন না, বিনা ভোটের কাজও করবেন না। তিনি কিন্তু ডামি আমি স্বামী দিয়ে কাবার করে দিয়েছেন। এই যে তামাশার রাজ্যে, রীতিমতো তামাশা জাতির সাথে, আরও ক্রেডিটও নিয়েছেন এসব করে। একজন তো বলেই ফেলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশ চাইলে বাংলাদেশে নির্বাচনের অভিজ্ঞতা নিতে আসতে পারে, অথবা তারা গিয়ে অভিজ্ঞতা দিয়ে আসতে পারেন, যেহেতু আমাদের মধ্যে ওই সময় একটা অভিজ্ঞতার একটা প্রচলন শুরু হয়েছে, খিচুড়ি রান্না, পুকুর কাটা। তো যে নির্বাচন প্রশ্নে ইচ্ছে করলে তারা প্রশিক্ষণ দিতে পারবেন সারা বিশ্বকে। ওই তামাশার মধ্যে একজন মাহবুব তালুকদার অবশ্যই অতীত, অবশ্যই বর্তমান, অবশ্যই ভবিষ্যৎ। জি, আমি আবু আশফাক ভাইয়ের কাছে আসবো। তবে আমি মাহবুব তালুকদারের পরিবারের প্রতি আমরা বিশেষ করে আমাদের আজকের তিনি আলোচকের পক্ষ থেকে আমরা সমবেদনা জানাই। যদি তার পরিবার শুনে থাকে, আমরা আপনাদের পরিবার এবং বিশেষ করে মাহবুব তালুকদার স্যার তার যাতে রুহের মাগফিরাত কামনা করছি। আমি আবারও আসছি একটু খন্দকার আবু আশফাক। আমরা তো আলোচনা দীর্ঘ, অনেক আলোচনা করা যায়। আপনারা বড় দল, বড় রাজনীতি করেছেন, করবেন, ছাত্র রাজনীতি করেছেন। এখন একটা ঐক্যের প্রশ্নে কি আসা যায় না? কিছুটা ছাড় আমি, কিছুটা ছাড় তুমি। আমরা তো এরকমই দেখেছি বাংলাদেশের ইতিহাসে যে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, 3 বছর সেপারেট ছিল, পরে স্বামী স্ত্রী দুজনেই আবার কিন্তু একসাথে হয়েছে, সে সংসার করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের বিয়ে দিয়েছে। তো আমরা কি একটু আরেকটু ছাড় দিয়ে একটু সবাই মিলে একটা গণতন্ত্র, নির্বাচন, সেই পথের দিকে আমরা আগাতে পারি কিনা? দেখেন, আমি তো কথাটা একটু আগেই বললাম যে এই দেশটা আমাদের, এই দেশ আমাদের জন্ম, এই দেশ আমাদের মৃত্যুর ঠিকানা।
তো এখানে দেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে একদলীয়ভাবে কখনোই সম্ভব না, সর্বদলীয়ভাবেই সবাইকে নিয়েই কাজ করতে হবে। তাই আমরা কিন্তু পজিটিভলি সকলকে নিয়েই একসাথে কাজ করতে চাই। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের আবশ্যিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরাও কিন্তু সবসময় ঐক্যের পথে। এরা কখনোই কিন্তু বলে নাই যে আমাদের দল বড়, আমরা আমরা সরকার গঠন করব, আমরা নির্বাচনে জিতবই, এমন কথা কিন্তু বিএনপি কখনোই বলে না। কিন্তু বিএনপি বলে যে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেন যে আসেন সবাই মিলে ঐক্য গড়ে তুলি, ঐক্যের মাধ্যমে নতুন একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি। এটাই কিন্তু আমাদের চাহিদা। ধরেন জামাত শিবির ভুল করে আবার সঠিক করে, কিন্তু তারাও তো এই দেশের সন্তান। আমাদের এনসিপির যারা আছে এরা তো সরাসরি আমাদের সন্তান। এরা তো এনসিপি তো নতুন কোনো কিছু নিয়ে দুনিয়াতে আসে নাই। এরা বিএনপির, জামাত বা অন্য কোনো ঘরের সন্তান থেকে তো এরা আসছে। এরা তো আমাদের কারো না কারো সন্তান। তা এরা তো, এদেরকে তো টেক কেয়ার করা আমাদের দায়িত্ব। এরা বড় হবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, স্টেপ বাই স্টেপ আসবে। এখন তারা সহায়তা করতেছে দেশকে, ভবিষ্যৎও করবে। আমরা তাদেরকে সকলকে সম্পৃক্ত করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। যদি দেশটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে জাতি উপকৃত হবে, আমরা উপকৃত হব, আমাদের পরবর্তী জেনারেশন এর ফল ভোগ করবে। আর আমরা যদি ওদেরকে হতাশার মধ্যে ফেলে দিই তাহলে ওরা নেগেটিভ কথা বলতে থাকবে, আমরাও নেগেটিভ বলতে থাকবো, সব কিছু মিলে একটা হজবরল লেগে যাবে। তাই সবার প্রতি অনুরোধ থাকবো, আসুন সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ি, সোনার বাংলাদেশ গড়ি, যে দেশ হবে সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত, মাদকমুক্ত, এবং আমাদের সন্তানরা স্বাধীনভাবে চলতে পারবে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, নেশার জগতে ঢুকবে না, মোবাইল নিয়ে সারাদিন টিপবে না, তারা লেখাপড়ায় মনোযোগী হবে। এবং আমাদের মেধাগুলো কিন্তু বিদেশে সব পাচার হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা যখন নাকি একটু ভালো লেখাপড়া করছে তারা কিন্তু আমরা তাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি, এবং যারা বিদেশে চলে যাচ্ছে তারা কিন্তু কখনোই আর ব্যাক করছে না। তার মানে আমাদের ভালো প্রোডাক্টগুলো আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, আমাদের যে প্রোডাক্টগুলো ভালো হচ্ছে না সেগুলো আমরা দেশে রেখে দিচ্ছি। আমি শেষ 30 সেকেন্ড আপনার কাছে পরে শুনবো, 30 সেকেন্ড সময় আপনার কাছে চেয়ে নিব আমি। মোস্তফা কামাল ভাই ঐক্যের কথা বলেছেন এবং তিনি বললেন যে জামাত, এনসিপি সব তো আমরাই, এবং বিশেষ করে যে একটা সৌন্দর্যের কথা বললেন যে এনসিপি তো আজকে আকাশ থেকে আসেনি, এটা বিএনপির পরিবার থেকে এসেছে, জামাত থেকে এসেছে, বা বাম ইসলামিক জোট, তার সেই জায়গা থেকে এনসিপির আজকের এই ছেলেরা, আজকের এই সন্তানরা, এই মেয়েরা এসেছেন। তিনি কিন্তু ঐক্যের ডাক দিয়েছেন। আমরা কি একটা ঐক্যের জায়গায় যেতে পারি না? জি, অবশ্যই যাওয়া উচিত। যেখানে আপনার নিশ্চয় মনে থাকবে 1.5-2-3 বছর আগেও আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, তারা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে লিখি যে এই কলেজটি অথবা এই স্কুলটি রাজনীতি মুক্ত। এটা কিন্তু একটা পরিচিতি দেয়, অর্থাৎ রাজনীতি এতই ঘৃণিত জিনিস। আবার আমাদের স্টুডেন্টরা বলতো যে উই হেট পলিটিক্স, অর্থাৎ তারা রাজনীতিকে ঘৃণা করে। এটা আমাদের জন্য উদ্বেগের ছিল। ওই ছাত্ররা যখন, মেধাবী ছাত্ররা যখন রাজনীতিতে এসেই গেল কোনো না কোনোভাবে, সেখানে তাদেরকে একটু সংরক্ষণ করা, তাদের একটু অভিভাবকত্ব নেওয়া, সেটা দরকার ছিল। বরং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যে নেই, ওইটার সুযোগে যদি বিএনপি বা জামাত যেটা করছে এখন সেটা অব্যাহত রাখে, সেটা বোধহয় ভবিষ্যতের জন্য ভালো হবে না। বিএনপি অভিভাবকত্ব দিচ্ছে না, জামাত তাদের এই রাজনৈতিক দূরদর্শিতার অভাবের সুযোগটা নিচ্ছে। যদি রাজনৈতিক অভিজ্ঞতা থাকতো এই ছেলেদের, তারা তো জুলাই ঘোষণার জন্য 24 জুলাই আগস্টে কাজটা সেরে ফেলতে পারত। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায়, আবার বিএনপি অত্যন্ত অভিজ্ঞ হওয়ায়, জামাত অত্যন্ত চিকন বুদ্ধি রাখায়, তারা ওই জুলাইকে আগস্টে ঝুলিয়ে দিয়েছে। তো জুলাইকে কোন আগস্টে ঝুলিয়েছে? 24 আগস্টে না, কিন্তু 25 আগস্টে। আবার ছাত্ররা তখনও কিন্তু আবেগে গদগদ অনেকটা, তারা তখনও বলে 36 জুলাই, সেটা আবেগ। 36 জুলাই বলতে ক্যালেন্ডারে কোনো দিন নাই, আসলে এটা 5 আগস্ট। অর্থাৎ তাদের ওইটা বুঝতে বুঝতেও কিন্তু এখন অনেক সময় চলে গেছে। তো যদি এই সনদ, ঘোষণা এগুলো নিয়ে এত জটিলতা করা বোধহয় কাঙ্ক্ষিত নয়, উচিত নয়। স্বীকৃতি দেওয়ার একটা বিষয় আছে, আর স্বীকৃতি ভাইস ভার্সা,
নিশ্চয়ই বিএনপিকে সেখানে বঞ্চিত করা হবে না। আর যেটা তো আমি আগে একটু মনে করিয়ে দিয়েছি, মনে করিয়ে দেওয়া উচিত গণমাধ্যম কর্মী হিসাবে, যেটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। যদি কেউ সুযোগ পায়, আওয়ামী লীগ যে সেই সুযোগ নেবে না কে বলেছে আপনাকে? একটা বিষয়ে কিন্তু এখন দেশে ব্যাপক জাতীয় ঐক্য আছে, আপনি খেয়াল করে দেখুন। এরপরে তো বাস্তবায়ন হচ্ছে না। শেখ হাসিনার ফেরত আসা প্রশ্নে তিনি নিজে চট করে যে কোনো দিন চলে আসতে চান, রাজি। ছাত্ররা ওনাকে ধরে নিয়ে আসতে চায়। আর গোপালগঞ্জবাসী তো নফল এবাদত করে তিনি কখন আসবেন। তার মানে একটা জাতীয় ঐক্যমত্য হয়ে গেছে। তো আনতে কি পারছেন ওনাকে? বলছেন ধরে আনবেন, তো উনি তো নিজেই আসতে চায়, আপনি ধরে আনবেন কেন? কিন্তু বাস্তবে জাতীয় ঐক্য অত্যন্ত কঠিন। এই নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগ এই কারণে প্রাসঙ্গিক আমি বলছি, প্রার্থীদের ক্ষেত্রে আপনি হয়তো মানদণ্ড দিতে পারবেন, তার বয়স এত হওয়া লাগবে, তার আয় ব্যয়ের এই হিসাব লাগবে, কিন্তু যারা ভোটার তাদের জন্য কিন্তু কোনো মানদণ্ড নেই। তো আওয়ামী লীগের বড় বড়রা চলে গেছেন, বিশেষ করে শেখ পরিবারের হোমরা চোমরারা, বাদবেগেরা কিন্তু আছেন। তারা বিএনপির সাথে মিলেমিশে আছে, কোথাও কোথাও জামাতের সাথেও আছে। তো অবশ্যই তাদেরকে বিতাড়িত করে দেবেন, দেশ থেকে উচ্ছেদ করবেন, সেটা আবার আরেক আওয়ামীপনা। সেটা না করে ওখানে একটা ম্যানেজমেন্টের প্রশ্ন আছে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই আমরা ক্ষেত্রে বিএনপির অনেক দায়িত্ব, রাষ্ট্রেরও দায়িত্ব, গণমাধ্যমেরও দায়িত্ব। আর এর মধ্যে একটা ভালো খবর আছে যেটা এবার আমাদের জন্য, অনেক বছর পরে আমাদের সেনাবাহিনী কিন্তু এবার নির্বাচনে বিশেষ দায়িত্ব পাচ্ছে। এর আগ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীর আসলে এই 5ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী এই সময় পর্যন্ত প্রত্যেকটা সময় আমরা দেখতে পাচ্ছি তারা যে ধরনের, একদিকে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, এবার আবার আরপিও সংশোধন করে যে প্রস্তাবটা করা হয়েছে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী নয়, সংরক্ষণকারী, প্রয়োগকারীর জায়গায় তাদেরকে আনা হচ্ছে। আমরা অভিনন্দন জানাই সেনাবাহিনী। নিশ্চয়ই তার কার্যক্রমের মধ্যে তারা তাদের যে ঐতিহ্যটি বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সেটিকে তারা ধরে রাখবেন। আমি খন্দকার আবু আশফাক ভাই আপনার কাছে আসতে চাই। ঢাকা জেলা বিএনপির সভাপতি, এখন চাঁদাবাজির কিন্তু এখন আর আওয়াজ নাই, এইটি মনে হয় কমে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে বা সবাই সাবধান হয়ে গেছে। আপনি এই জেলার নেতা হিসাবে বা আপনি আপনার এলাকার, আপনার নবাবগঞ্জ দোহার, আপনার এলাকাটার নাম হচ্ছে দোহার নবাবগঞ্জ, আপনি আপনার দলের জন্য আপনার এলাকার মানুষের কাছে কি চান আপনি, বা আপনি ঢাকা জেলার জন্য আপনার কি প্রার্থনা? দোহার নবাবগঞ্জ ঢাকা জেলাবাসীর কাছে আমার আবেদন থাকবে, সাথে সাথে সারা দেশবাসীর কাছে, যে সনদ আর গণভোট নিয়ে আমরা আর এই সময় ক্ষেপণ না করে আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর নির্বাচনের পথে হাঁটি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করি, নির্বাচন কমিশনকে সহায়তা করি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সহায়তা করি, একটি সুন্দর নির্বাচন করি এবং সুন্দর দেশ গড়ি, নতুন একটি দেশ গড়ি, যে দেশ হবে সকলের বসবাসযোগ্য, সকলের জন্য শান্তির দেশ। এমন একটি দেশ আমরা নির্বাচনের মাধ্যমে গড়ে তুলতে চাই। আপনার দোহার নবাবগঞ্জের কি সমস্যা দেখেন, কি আপনি মনে করেন যে এখানকার মানুষের জন্য করতে চান আপনি? দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যে ধরেন 0 পয়েন্ট থেকে নবাবগঞ্জের দূরত্ব 35 কিলোমিটার, আচ্ছা, দোহারের দূরত্ব 40 কিলোমিটার, অথচ সাভারের দূরত্ব কিন্তু 50 কিলোমিটার। সাভার আসলে কত উন্নত, ধামরাই কত উন্নত, আর আমাদের এলাকায় অনুন্নত। এর একমাত্র কারণ হলো এখানে গ্যাসের ব্যবস্থা নেই, রাস্তাঘাট অনুন্নত। এই কারণেই গ্যাস যদি ওখানে যেত তাহলে কিন্তু কলকারখানা গড়ে উঠেত। আমাদের এলাকার লোক কিন্তু এখন বিদেশমুখী, যদি কলকারখানা গড়ে ওঠে তারা কিন্তু আর বিদেশে যাওয়ার প্রয়োজন হতো না, তারা নিজের এলাকায় কাজ করে স্বাবলম্বী হতে পারত। এর জন্য আমাদের এলাকাটা বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এগুলোর সংস্থানটা খুবই জরুরি, খুবই একান্তই প্রয়োজন, এবং সাথে সাথে রাস্তাঘাট, ব্রিজ, কলকারখানা এগুলো গড়ে তোলা প্রয়োজন। এগুলো যদি হয় তাহলে কিন্তু আমরা দোহার নবাবগঞ্জে বিদেশ আমরা তৈরি করতে পারবো। একটা সময় ছিল কিন্তু এই থেকে ইরান থেকে, ইরাক থেকে ওরা এখানে আতর, টুপি, জায়নামাজ, তবজি এগুলি বিক্রি করতে আসতো। যদি আমরা দেশে স্বয়ংসম্পন্ন হতে পারি তাহলে কিন্তু অনেক দেশ আমাদের দেশে চাকরি করতে আসবে, আমাদের আর বিদেশে যায় চাকরি করতে হবে না। আমরা সেই ধরনের একটি দেশ চাই, যে দেশ আমরা নিজেরা গর্ব, এবং বাইরের লোক আমাদের এখানে কাজ করতে আসবে, আমাদের লোকের আর বাইরে কাজ করার যাওয়ার কোনো প্রয়োজন হবে না। আমরা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করব, আমরা কারিগরি শিক্ষা করব, যাতে করে আমাদের লোকজন এখানেই সুশিক্ষিত হতে পারে এবং এখানেই কাজ করে খেতে পারে।
এই আশা থাকবে এবং সেই ধরনের একটি সোনার বাংলাদেশ গড়ার প্রতীক্ষায় আমরা আছি। জি, নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শেষে আশাবাদের কথা শুনলাম। আমাদের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল ভাই, বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ, তিনিও একটা ঐক্যের কথা বলছেন, অভিভাবকত্বের কথা বলছেন এবং অভিযোগ পাল্টা অভিযোগ থেকে পরিহার করার কথা বলেছেন। আমরা খন্দকার আবু আশফাক, তিনি নিজ যে নির্বাচনী এলাকা দোহার নবাবগঞ্জবাসীর জন্য তিনি বললেন, আমি জানি না ভবিষ্যৎ যদি ক্ষমতায় আসে, নিশ্চয়ই তিনি যেটা বলছেন যাতে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট সহ কলকারখানা যেগুলো উন্নতি করবার যে প্রত্যাশা, নিশ্চয়ই তারা সরকারে আসলে বা সরকারে না আসলেও সেখানে করার স্কোপ থাকবে। আমরা আশা করি, যেহেতু আওয়ামী সরকার বিদায় হয়েছে, আওয়ামী লীগ বিদায় হয়েছে, নিশ্চয়ই দেশের দোহার নবাবগঞ্জের মতো বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে প্রত্যেকটি মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নই নয়, সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে প্রত্যাশা করে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আমি দুজন অতিথি, খন্দকার আবু আশফাক, রাজনীতিবিদ এবং সাংবাদিক জনাব মোস্তফা কামাল, আপনার দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আয়োজন শেষ করছি। আগামীকালকার আয়োজন দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।